মুম্বাইয়ের পশ এলাকায় অবস্থিত মেহরা টাওয়ার্সের ৫০তম ফ্লোরে মেহরা ইন্ডাস্ট্রিজের চেয়ারপারসন গায়ত্রী মেহরা তার ফ্লোর টু সিলিং জানালার পাশে দাঁড়িয়েছিলেন। নিচে শহরের আলো যেন বিছানো তারের জালের মতো ঝলমাল করছিল। কিন্তু গায়ত্রীর চোখে সেই ঝলক ছিল না। তার হাতে হুইস্কির একটি খালি গ্লাস ছিল এবং মস্তিষ্কে চিন্তার ঝড় চলছিল। এসির ঠান্ডা বাতাস সত্ত্বেও তিনি এক অদ্ভুত দমবন্ধ ভাব অনুভব করছিলেন। তার চিন্তার কারণ ছিলেন তার ছেলে বিক্রম মেহরা। ২৮ বছরের বিক্রম, যে এখন কোম্পানির সিইও হতে যাচ্ছিল। সে শুধু যোগ্য নয়, বরং অত্যন্ত সুদর্শনও ছিল। দেশের বড় বড় ম্যাগাজিন তাকে মোস্ট এলিজিবল ব্যাচেলরের কাভারে ছেপেছিল। প্রতিদিন বড় শিল্পপতি, রাজনীতিবিদ এবং ফিল্ম স্টারদের মেয়েদের বিয়ের প্রস্তাব আসত। পার্টি হতো, শ্যাম্পেন বইত, কিন্তু গায়ত্রী সেই হাসি মুখের আড়ালে লুকিয়ে থাকা লোভকে ভালো করেই চিনতেন। ওই মেয়েরা বিক্রমকে নয়, বরং মেহরা সাম্রাজ্যের মালকিন হওয়ার রুতবাকে ভালোবাসত। গায়ত্রীর তার প্রয়াত স্বামী আনন্দ মেহরার কথা মনে পড়ল। আনন্দ একটি ছোট চাওল থেকে তার যাত্রা শুরু করেছিলেন। তার শেষ নিঃশ্বাসগুলোর সময় তিনি হাসপাতালের বিছানায় গায়ত্রীর হাত ধরে বলেছিলেন, গায়ত্রী, আমাদের বিক্রমের জন্যে এমন কোনো মেয়েকে এনো না যে ব্র্যান্ডেড ব্যাগ আর বিদেশি ট্রিপের জন্য ক্ষুধার্ত। আমার এমন বৌমা চাই যে মানুষের দাম তার পকেট দেখে নয়, তার ব্যবহার দেখে বিচার করে, যে আমাদের স্টেটাসকে নয়, আমাদের ছেলেকে ভালোবাসে। আনন্দের সেই কথাগুলি আজও গায়ত্রীর কাছে পাথরের রেখা ছিল। বিক্রমও ক্লান্ত হয়ে গিয়েছিল। গতকাল রাতেই সে ডিনারের টেবিলে বলেছিল, মা, এই সোশ্যালাইট মেয়েরা, এদের আমার সাথে কথা বলতে কম আর আমার সাথে ইনস্টাগ্রাম স্টোরি দিতে বেশি আগ্রহ থাকে। আমি কি কখনো এমন কাউকে পাব যে শুধু বিক্রমকে চাইবে? সেই রাতে গায়ত্রীর ঘুম আসেনি। ভোর ৪টে বাজছিল। তিনি তার বারান্দায় দাঁড়িয়ে নিচে রাস্তার দিকে দেখছিলেন, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা ভোর হওয়ার আগেই নিজের কাজ শুরু করছিল। তখনই তার মনে এই ধারণা এলো, একজন ব্যবসায়ী টাইকুন হিসেবে সবাই তার সামনে নিখুঁত হওয়ার নাটক করে। যদি সত্যি জানতে হয়, তাহলে তাকে সেই স্তরে যেতে হবে যেখানে কেউ নাটক করে না, যেখানে মানুষ আসল হয়, হয় খুব নিষ্ঠুর, নয় খুব দয়ালু। গায়ত্রী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি তার মেকআপ রুমে গিয়ে নিজের দামি গাউন খুললেন, তার হীরের কানের দুল, প্ল্যাটিনামের ঘড়ি, এমনকি তার বিয়ের আংটিও খুলে সেফে রেখে দিলেন। তিনি তার পুরনো পরিচারিকার একটি ছেড়ে দেওয়া শাড়ি বের করলেন, যা ফ্যাকাশে নীল ছিল এবং জায়গায় জায়গায় ছেঁড়া ছিল। তিনি নিজের চুল এলোমেলো করে নিলেন এবং চেহারায় সামান্য কালি মাখলেন, যাতে তাকে ক্লান্ত এবং অসুস্থ দেখায়। এখন আয়নায় কোটি কোটি টাকার মালকিন গায়ত্রী মেহরা নয়, বরং এক অসহায় গরিব বুড়ি মহিলাকে দেখা যাচ্ছিল। এটা একটি বিজনেস ডিল নয়, এটা জীবনের চুক্তি, তিনি নিজে নিজে বিড়বিড় করে বললেন। তিনি একটি পুরনো পাটের ব্যাগ তুললেন এবং তাতে কিছু বাতিল কাগজ আর খালি বোতল ভরে নিলেন। পেন্টহাউসের প্রধান লিফটের বদলে তিনি সার্ভিস লিফট দিয়ে নিচে নামলেন, যাতে সিকিউরিটি গার্ডরা তাকে চিনতে না পারে। যেইমাত্র তিনি শীতাতাপ নিয়ন্ত্রিত লবি থেকে বাইরে বেরোলেন, মুম্বাইয়ের গরম আর ধুলো তাকে স্বাগত জানাল। রাস্তায় পা রাখতেই তিনি তার নতুন পরিচিতি অনুভব করলেন। একটি দ্রুতগতির বিলাসবহুল গাড়ি তার পাশ দিয়ে গেল এবং কাদামাটির একটি ছিটে তার শাড়ির উপর পড়ল। গাড়ি থামল না, শুধু চলে গেল। গায়ত্রীর রাগ হল, কিন্তু তারপর মনে পড়ল যে তিনি আর ম্যাডাম নন। তিনি ধীরে ধীরে খোঁড়াতে খোঁড়াতে হাঁটার অভিনয় করতে লাগলেন। কিছুটা দূরে একটি চায়ের দোকানে তিনি সামান্য জল চাইলেন। দোকানদার তাকে ঘৃণার চোখে দেখল এবং হাত নেড়ে বলল, চলো এগিয়ে যাও মাজি, এখানে ব্যবসার সময়, সকাল সকাল ভিক্ষে চাইতে চলে আসে। গায়ত্রী কিছু না বলে মাথা নিচু করে নিলেন। অপমানের এই প্রথম ঢোক তিক্ত ছিল, কিন্তু এটি তার উদ্দেশ্যকে পাকা করে দিল। তিনি বুঝলেন যে টাকা আর ক্ষমতা ছাড়া দুনিয়া কতটা কঠোর হতে পারে। তিনি শহরের সেই অংশের দিকে এগোতে লাগলেন যেখানে বস্তি আর পুরনো বিল্ডিং ছিল। সেখানেই কোথাও একটি পুরনো জরাজীর্ণ বিল্ডিংয়ের ছোট ফ্ল্যাটে বৈদেহী নামের একটি মেয়ে থাকত, যে তার নিষ্ঠুর সৎ মায়ের খোঁটা সত্ত্বেও নিজের হাসি আর সংস্কৃতি বাঁচিয়ে রেখেছিল। গায়ত্রীর বুক জোরে ধরফর করছিল। এই ভিড়ে ঠাসা আর স্বার্থে ভরা দুনিয়ায় তিনি কি সেই হীরাকে পাবেন যার খোঁজ আনন্দ করেছিলেন, নাকি এটা শুধু একটি পাগলামি ভরা ধারণা প্রমাণিত হবে? সূর্য উঠছিল আর মেহরা ইন্ডাস্ট্রিজের মালকিন আবর্জনা কুড়ানি সেজে নিজের সবচেয়ে বড় খোঁজে বেরিয়েছিলেন। মুম্বাইয়ের একটি পুরনো কিন্তু পশ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স সুধামা হাইটসের দ্বিতীয় তলায় সকালের শুরু হয়েছিল গোলমাল দিয়ে। ফ্ল্যাট নাম্বার ২০২-এর ভেতরের দৃশ্য কোনো যুদ্ধক্ষেত্রের মতো ছিল। আগের রাতে রিয়া এবং কিয়ারা একটা হাউস ওয়ার্মিং পার্টি দিয়েছিল।
পিৎজার খালি বাক্স, কোল্ড ড্রিঙ্কের বোতল আর চিপসের প্যাকেট পুরো লিভিং রুমে ছড়িয়ে ছিটিয়েছিল। বৈদেহী, যার বয়স মাত্র ২২ বছর ছিল, নিজের পড়াশোনা পুরো করার পরেও এই বাড়িতে এক অকথিত বন্দির মতো ছিল। তার চোখের নিচে হালকা কালো দাগ ছিল, যা সারা রাত না ঘুমানোর প্রমাণ ছিল। সে চুপচাপ মেঝেতে বসে কার্পেট পরিষ্কার করছিল। তার বাবা, যিনি একজন সাধারণ ব্যাংক ম্যানেজার ছিলেন, সবসময় তাকে নিজের পুতুল বলতেন। কিন্তু তার মৃত্যুর পর তার দ্বিতীয় স্ত্রী রেখা বৈদেহীর দুনিয়া বদলে দিয়েছিল। সোফায় বসে থাকা রেখা নিজের আইফোনে সোশ্যাল মিডিয়া ফিড স্ক্রোল করছিল। সে বৈদেহীর দিকে না দেখেই তিক্ত স্বরে বলল, বৈদেহী, হাত তাড়াতাড়ি চালা। আজ আমার কিটি পার্টির বান্ধবীরা আসতে চলেছে। যদি ঘর নোংরা দেখে তাহলে আমার নাক কেটে যাবে। আর শোন, ওই আবর্জনার দুটো বড় ব্যাগ নিচে ফেলে দিয়ে আসবি। লিফট দিয়ে নয়, সিঁড়ি দিয়ে যাবি। লিফটে দুর্গন্ধ হয়। বৈদেহী ধীরে ধীরে মাথা নাড়ল। জিমা, আমি এখনই যাচ্ছি। সে ভারী প্লাস্টিকের ব্যাগগুলো তুলল। তার হাত কড়া রোগা ছিল আর ভার বেশি ছিল, কিন্তু সে উফও পড়ল না। সে জানত যে তর্ক করা মানে আরও বেশি অপমান। সিঁড়ি দিয়ে নামার সময় তার বাবার কথা মনে পড়ল, যিনি সবসময় বলতেন, বেটি, কোনো কাজ ছোট হয় না, শুধু নিয়ত পরিষ্কার হওয়া চাই। বিল্ডিংয়ের নিচে গেটের কাছে গায়ত্রী মেহরা তার ভিখারির বেশে একটি ল্যাম্পপোস্টের উপর ভর দিয়ে হাঁপাচ্ছিলেন। সকাল থেকে তিনি অনেক গলিতে ঘুরেছেন। তার কোমর, যা সবসময় মখমলি চেয়ারে ঠেকত, আজ ব্যথায় কাতরাচ্ছিল। সবচেয়ে খারাপ ব্যথা শরীরের নয়, বরং অপমানের ছিল। কিছুক্ষণ আগেই পাশের মুদিখানার দোকানদার তাকে সেখানে দাঁড়িয়ে থাকার জন্য ধমক দিয়েছিল। এই বুড়ি, এখানে ভিড় করিস না, এগিয়ে যা, গ্রাহকদের অসুবিধে হয়, সে চিৎকার করে বলেছিল। গায়ত্রীর চোখে জল এসে গিয়েছিল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি আবর্জনার একটি বড় ডাস্টবিনের কাছে পৌঁছলেন এবং নিজের লাঠি দিয়ে প্লাস্টিকের বোতল খোঁজার চেষ্টা করতে লাগলেন। তখনই তার পা পিছলে গেল এবং তিনি টলে গেলেন। ঠিক সেই মুহূর্তে বৈদেহী গেটের বাইরে বেরোল। সে দেখল যে একজন বয়স্ক মহিলা, যার পোশাক ময়লা ছেঁড়া, পড়ে যেতে চলেছেন। এক মুহূর্ত না ভেবে বৈদেহী নিজের হাতের আবর্জনার ব্যাগ নিচে রাখল এবং দৌড়ে সেই মহিলাকে ধরে নিল। সাবধানে, মাজি। বৈদেহীর কণ্ঠে চিন্তা ছিল, সেই ঘৃণা নয় যা গায়ত্রী আজ সকাল থেকে শুনছিলেন। বৈদেহী গায়ত্রীকে সোজা করে দাঁড় করাল এবং তার ময়লা শাড়ির পরোয়া না করে নিজের ওড়না দিয়ে তার কপালের ঘাম মুছল। গায়ত্রী স্তব্ধ হয়ে গেলেন। তিনি সেই মেয়েটিকে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। বৈদেহীর সরলতা, তার বড় বড় করুণ চোখ এবং চেহারায় এক অদ্ভুত শান্তি ছিল। আপনি ঠিক তো আছেন? বৈদেহী কোমলভাবে জিজ্ঞাসা করল। রোদ খুব তীব্র, আপনি এখানে ছায়াতে বসে পড়ুন। গায়ত্রী কাঁপতে থাকা স্বরে নিজের অভিনয় চালিয়ে গেলেন। হ্যাঁ বেটি, শুধু বুড়ো বয়স, শরীর আর সাথে দেয় না। একটু আবর্জনা কুড়িয়ে নি, তাহলে দুবেলা রুটি জুটবে। বৈদেহীর মন গলে গেল। সে দেখল যে সেই বয়স্ক মহিলা আবর্জনার স্তূপে হাত ঢোকানোর চেষ্টা করছেন। বৈদেহী সাথে সাথে বলল, দাঁড়ান মাজি, আপনার ঝোঁকার দরকার নেই, এই কাজ আমি করে দিচ্ছি। বৈদেহী নিজে এগিয়ে এসে কোনো দ্বিধা ছাড়াই সেই নোংরা ডাস্টবিন থেকে প্লাস্টিকের বোতল আর বাতিল কাগজ আলাদা করে গায়ত্রীর বস্তায় ধোকাতে শুরু করে দিল। গায়ত্রী তাকে দেখতে রইলেন। এই মেয়েটি, যে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকে ছিল, এক অপরিচিত ভিখারিনীকে সাহায্য করছিল এবং তার নোংরা ছুঁতে কোনো অসুবিধা ছিল না। যখন বৈদেহী কাজ শেষ করল, সে হেসে বলল, মাজি, আপনি এখানেই থাকুন, আমি ওপর থেকে আপনার জন্য জল আর কিছু বিস্কুট নিয়ে আসছি। কিন্তু এর আগে যে বৈদেহী ঘুরবে, ওপরের বারান্দা থেকে রেখার কর্কশ কণ্ঠস্বর শোনা গেল। বৈদেহী, তুই ওখানে কি করছিস? তোকে আবর্জনা ফেলতে পাঠিয়েছিলাম, নাকি আবর্জনা জমা করতে? বৈদেহী কেঁপে উঠল। সে ওপরে দেখল যেখানে রেখা রাগ হয়ে লাল হয়ে তাকে ঘুরছিল। রেখা চিৎকার করল, তোর লজ্জা করে না? আমাদের বিল্ডিংয়ের একটি স্ট্যান্ডার্ড আছে, তুই ওই ভিখারিনী মহিলার সাথে গল্প করছিস? যদি কোনো প্রতিবেশী দেখে নেয়, তাহলে তারা কি ভাববে? চল ওপরায়, নাহলে আজ তোকে ঘরে ঢুকতে দেব না। বৈদেহীর চোখে জল এলো। সে অসহায়ভাবে গায়ত্রীর দিকে দেখল। আমাকে মাফ করে দেবেন মাজি, আমাকে যেতে হবে, নিজের খেয়াল রাখবেন। বৈদেহী মাথা নিচু করে দ্রুত পায়ে বিল্ডিংয়ের ভেতরে চলে গেল, যেন সে কোনো অপরাধ করেছে। গায়ত্রী সেখানেই দাঁড়িয়ে রইলেন, সেই বিল্ডিংয়ের উঁচু দেওয়াল এবং তারপর সেই ছোট্ট মেয়েটির পিঠের দিকে দেখতে রইলেন। রেখার তিক্ত কথাগুলো গায়ত্রীর মনকে কষ্ট দেয়নি, বরং বৈদেহীর অসহায়তা কষ্ট দিয়েছিল। গায়ত্রী মনে মনে ভাবলেন, এই মেয়েটির কাছে নিজের স্বাধীনতা নেই, তবুও সে আমার ভার হালকা করার চেষ্টা করল। যে নিজে ব্যথায় আছে, সেই অন্যদের ব্যথা বুঝতে পারে। সেই দিন মেহরা ইন্ডাস্ট্রিজের মালকিন তার প্রথম সূত্র পেয়ে গিয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে বৈদেহীর সরলতা শুধু দেখানো নয়,
কিন্তু এটা পরীক্ষা করার জন্যে যে এই ভালোত্ব কি প্রতিটি পরিস্থিতিতে বজায় থাকবে তাকে আরও কাছে যেতে হবে। গায়ত্রী নিজের বস্তা তুললেন এবং ধীরে ধীরে চলে গেলেন, কিন্তু তিনি ঠিক করে নিয়েছিলেন তিনি কাল আবার এখানেই আসবেন। পরের দিন সকাল প্রায় ৮টা। বৈদেহী সুধামা হাইটসের গেট থেকে কিছুটা দূরে একটি ছোট বাসস্টপের দিকে যাচ্ছিল। তাকে তার কলেজের এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে হতো, যে তাকে একটি ছোটখাটো টিউশন ক্লাস পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তার পা দ্রুতা চড়ছিল, কারণ সে জানত যদি সে সময় মতো না ফেরে তাহলে রেখামার রাগ আরও ভয়ঙ্কর হবে। ঠিক বাসস্টপ থেকে কয়েক কদম আগে বৈদেহী লোকের ভিড় দেখল। সেই দৃশ্য দেখে সে থেমে গেল। রাস্তার ধারে একটি ছোট নালার পাশে সেই বৃদ্ধা মহিলা গায়ত্রী মেহরা মেঝেতে অচেতন হয়ে পড়েছিলেন। তার মাথার নিচে কিছু রক্ত ছড়িয়েছিল এবং তার শাড়ি কিছুটা ছেঁড়া ছিল। এটা ইচ্ছাকৃতভাবে তৈরি একটি বিশ্বাসযোগ্য দৃশ্য ছিল। গায়ত্রী নিজের নকল আঘাতগুলোকে আরও গুরুতর করে তুলেছিলেন। আশেপাশে ৪-৫ জন লোক দাঁড়িয়েছিল, কিন্তু কেউই এগিয়ে আসছিল না। একটি স্যুট পরা একজন লোক নিজের নাকে রুমাল ধরে বলল, পুলিশকে ফোন করে দাও, কে এই ঝামেলায় পড়বে, কে জানে এই কোন রোগে মরছে। এক মহিলা ঘৃণার সাথে বলল, হ্যাঁ, ওকে ছোঁও না, কোথায়ও আমাদেরই না কোনো সংক্রমণ হয়ে যায়। বৈদেহী এক মুহূর্তের জন্যও ভাবল না। সে নিজের ভাঙা চপ্পল সেখানেই খুলে দিল এবং সাথে সাথে সেই বুড়ি মহিলার দিকে ছুটল। সে লোকের ভিড় ঠেলে গায়ত্রীর কাছে পৌঁছল এবং তার মাথা ধীরে ধীরে তুলে নিজের হাঁটুর উপর রাখল। মাঝি, মাঝি, চোখ খুলুন। বৈদেহীর কণ্ঠে আসল ভয় এবং করুণা ছিল। গায়ত্রীর চোখ বন্ধ ছিল, কিন্তু তার কানে বৈদেহীর ঘাবড়ানো কণ্ঠস্বর কোনো মধুর সঙ্গীতের মতো শোনাচ্ছিল। তিনি অনুভব করলেন যে বৈদেহী তার ময়লা হওয়ার বা লোকের অবহেলার চিন্তা না করে তার নোংরা আহত শরীর ধরে রেখেছে। প্লিজ, কেউ একটা অটো ডাকুন। বৈদেহী ভিড়ের কাছে আবেদন করল। এনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। স্যুট পরা লোকটি হাসল। আরে, এই পাগলি মেয়েটা কেন নিজের সকাল খারাপ করছে? একে তুলে তুই কোথায় নিয়ে যাবি? এদের কাছে চিকিৎসার জন্য টাকাও থাকবে না। বৈদেহী তার দিকে ঘুরে তাকাল। তার চোখে আগুন ছিল, কিন্তু আওয়াজ শান্ত এবং দৃঢ় ছিল। সে বলল, টাকার কথা পরে হবে, মানুষত্বের কথা আগে হয়। আপনাদের লজ্জা হওয়া উচিত। রাস্তায় একটি প্রাণ যাচ্ছে আর আপনারা সবাই দাঁড়িয়ে তামাশা দেখছেন। এই শুনে একটি ট্যাক্সি ড্রাইভারের বৈদেহীর কথায় দম লাগল। সে নিজের ট্যাক্সি থামাল। বৈদেহী খুব কষ্টে গায়ত্রীকে তুলল এবং সেই বুড়ো প্রাণহীন শরীরকে ট্যাক্সির পেছনের সিটে শুইয়ে দিল। ট্যাক্সিতে বসতেই বৈদেহী নিজের ছোট পার্স খুলল। তাতে মাত্র ৭০০ টাকা ছিল, যেটা সে গত মাসে নিজের মা থেকে লুকিয়ে রেখেছিল। সেটা তার জন্য একটি নতুন বই কেনার জন্য ছিল। ট্যাক্সি একটি ছোট সংকীর্ণ মহল্লার একটি ক্লিনিকে থামল। ডাক্তার গায়ত্রীকে দেখলেন এবং বললেন যে সামান্য আঘাত, কিন্তু সাথে সাথে ড্রেসিংয়ের দরকার। বৈদেহী এক মুহূর্তও দেরি না করে নিজের ৭০০ টাকা ডাক্তারের হাতে রেখে দিল। ডাক্তার সাহেব, আমি কাঁপতে থাকা স্বরে বললাম, যদি এতে কম পড়ে তাহলে আমি কাল কাজ করে আপনাকে বাকিটা দেব, কিন্তু এনার চিকিৎসা করে দিন। চিকিৎসার পর গায়ত্রীর চোখ খুলল। তিনি দেখলেন যে বৈদেহী তার পাশে বসে আছে এবং তাকে হাওয়া করছে। গায়ত্রী খুব দুর্বল স্বরে বললেন, বেটি, তুই তোর সব টাকা আমার উপর খরচ করে দিলি, এখন তুই কি করবি? বৈদেহী তার হাতকে আদর করে ধরে নিল। মাঝি, টাকা আবার আয় করা যায়, কিন্তু কারোর জীবন আর আশীর্বাদ অমূল্য হয়। আমার বাবা বলতেন, ভালো কাজ করে ভুলে যাও, ভগবান সব দেখেন। বৈদেহী জবাব দিল। এই সেই জবাব ছিল যার জন্য গায়ত্রী অপেক্ষা করছিলেন। তার মনে হল যে তার স্বামীর আত্মা শান্তি পেয়ে থাকবে। এই মেয়েটি কাঞ্চন নয়, বরং হীরা ছিল। ক্লিনিক থেকে বাইরে বেরোনোর সময় গায়ত্রী বৈদেহীকে বললেন, বেটি, আমি তোর উপকার কখনো ভুলব না। যদি তুই আমার কোনো সাহায্য করতে পারিস তাহলে আমি তোকে কিছুক্ষণের জন্য আমার আদ্রেস দিতে চাই। কিসের আদ্রেস মাঝি? গায়ত্রী নিজের অভিনয়কে শেষ মোড় দিল। তিনি গভীর শ্বাস নিয়ে বললেন, আমি সত্যিটা বলি, আমার একজন দূরের আত্মীয় আছে। তার নিজের অফিসের জন্য একটি খুব সৎ, পরিষ্কার মনের মেয়ে চাই, যে ছোটখাটো কাগজপত্র সামলাতে পারে। আমার মনে হয় তুই সে কাজটা করতে পারিস। কি, তুই কাল তার অফিসে যেতে রাজি হবি? বৈদেহীর চোখে হঠাৎ একটি আশার আলো জাগল, কিন্তু তারপর সে ভয় পেল। কিন্তু মাঝি, আমাকে কে চাকরি দেবে? আমার কাছে তো বড় কলেজের ডিগ্রিও নেই। তুই শুধু কাল সকাল ৯টায় মেহরা টাওয়ার্সের গেটে দাঁড়িয়ে থাকবি। সেখানে আমার আত্মীয়, যে এখন একটি ট্যাক্সি চালায়, তোকে নিতে আসবে। তার নাম রবি। রবি আসলে বিক্রমের ড্রাইভার ছিল, যাকে তিনি আগেই গোপনে নির্দেশ দিয়ে রেখেছিলেন। বৈদেহী হ্যাঁ করে দিল, কিন্তু তার মনে ভয় আর আশা দুটোই ছিল। গায়ত্রী তাকে আশ্বস্ত করলেন এবং তারপর ভিড়ে গায়েব হয়ে গেলেন, সোজা নিজের পেন্ট হাউসের দিকে, যেখানে তিনি বিরাটপতি মালকিন হতে যাচ্ছিলেন। তার ছেলেকে সেই মেয়েটির গল্প বলার জন্য, যে এখন তার জীবনে প্রবেশ করতে যাচ্ছিল।
পরের দিনের সকাল বৈদেহীর জন্য সাধারণ ছিল না। সারা রাত তার ঘুম আসেনি। একদিকে রেখামার রাগের ভয় ছিল, যাকে সেই মিথ্যা বলে সন্তুষ্ট করেছিল যে সে নিজের বন্ধুর বাড়িতে প্রজেক্টের কাজ করতে যাচ্ছে, আর অন্যদিকে মাজির আত্মীয়ের সাথে দেখা করার আশা ছিল। সকাল ৮:৪৫-এ বৈদেহী নিজের পুরনো পরিষ্কার করা সালোয়ার স্যুটে সিঁড়ি দিয়ে নেমে গেটের বাইরে পৌঁছল। তার বুক জোরে জোরে ধরফর করছিল। সে মেহরা টাওয়ার্সের প্রধান দরজার দিকে দেখল। সেটা মুম্বাইয়ের সেই সব সবচেয়ে উঁচু আর জমকালো কর্পোরেট টাওয়ারগুলোর মধ্যে একটি, যার কাঁচের বিল্ডিং সূর্যের আলোয় ঝলমল করছিল। বৈদেহীর মনে হল যেন সে অন্য দুনিয়ার দরজায় দাঁড়িয়ে আছে। মাজির সেই ট্যাক্সি ড্রাইভার আত্মীয় কি সত্যিই তাকে এখান থেকে নিয়ে যাবে? তখনই গেটের পাশে একটি দামি কালো মার্সিডিজ এসে থামল। ড্রাইভারের সিট থেকে একজন গম্ভীর দেখতে লোক বাইরে নামল, যে সাদা গ্লোভস পরেছিল। সে সরাসরি বৈদেহীর কাছে এলো এবং ধীরে ধীরে বলল, আপনি বৈদেহী? মাজি পাঠিয়েছেন। আমার নাম রবি। বৈদেহী আশ্চর্য হয়ে গেল। সে আশা করেছিল যে ট্যাক্সি আসবে, এত দামি গাড়ি নয়। সে নিজেকে সামলাল এবং আস্তে করে বলল, জি, আমি। গাড়িতে বসতেই বৈদেহী সেই গাড়ির এসির ঠান্ডা বাতাস এবং চামড়ার শীতের গন্ধ অনুভব করল, যেটা তার জন্য সম্পূর্ণ নতুন। রবি তাকে ৫০তম ফ্লোরে যেতে বলল এবং তারপর গাড়ি পার্ক করতে চলে গেল। লিফটে ওপরে যেতে যেতে বৈদেহীর গলা শুকিয়ে যাচ্ছিল। ৫০তম ফ্লোর, এটা তো প্রায় আকাশ ছোঁয়ার মতো ছিল। লিফট খুলল এবং সামনে একটি জমকালো অত্যাধুনিক রিসেপশন এলাকা ছিল। রিসেপশনিস্ট তাকে নম্রতার সাথে বসতে ইঙ্গিত করল। কিছু মিনিট পর একজন অ্যাসিস্ট্যান্ট বৈদেহীর কাছে এলো। অনুগ্রহ করে ভেতরে আসুন, মিস্টার বিক্রম আপনার অপেক্ষা করছেন। বৈদেহীর মাথা ঝনঝন করে উঠল। মিস্টার বিক্রম? সে তো রবি ট্যাক্সি ড্রাইভারের সাথে দেখা করতে এসেছিল। সে ধীরে ধীরে সেই বিশাল কাঁচের দেওয়ালওয়ালা কেবিনে প্রবেশ করল। কেবিনের পিছনের দেওয়াল পুরোপুরি কাঁচের ছিল, যেখান থেকে পুরো শহর একটি ছোট্ট মানচিত্রের মতো দেখা যাচ্ছিল। চেয়ারে একজন তরুণ, অত্যন্ত আকর্ষণীয় এবং গম্ভীর দেখতে পুরুষ বসেছিল। সে নিজের ল্যাপটপে কিছু কাজ করছিল। এ কোনো ট্যাক্সি ড্রাইভার নয়, বরং স্পষ্টভাবে মেহেরা সাম্রাজ্যের মালিক। বৈদেহীর পা সেখানেই থমকে গেল। যুবকটি ল্যাপটপ বন্ধ করল এবং হেসে বৈদেহীর দিকে দেখল। এই বিক্রম মেহেরা ছিল। নমস্তে বৈদেহী। বিক্রম নিজের কণ্ঠে হালকা উষ্ণতা এনে বলল, বসুন, ঘাবড়াবেন না। বৈদেহী কাঁপতে থাকা স্বরে বলল, আমি রবিজির কাছে এসেছিলাম। তিনি মাজির আত্মীয়। হয়তো আমি ভুল ঘরে এসে গেছি। বিক্রম হাসল। তার হাসিতে এক অদ্ভুত শান্তি ছিল। না বৈদেহী, আপনি একেবারে সঠিক জায়গায় এসেছেন। রবি আমার ড্রাইভার এবং আমার মাজির কথা। আপনি আমার মার কথা বলছেন, যিনি এই কোম্পানির চেয়ারপারসন, গায়ত্রী মেহেরা। বৈদেহীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। গায়ত্রী মেহেরা, আরবপতি কর্পোরেট টাইকুন? আর সে যার সাথে সে আবর্জনার স্তূপে প্লাস্টিক বেচেছিল, যার কপালের ঘাম মুছেছিল, যার চিকিৎসার জন্য সে নিজের সব টাকা খরচ করে দিয়েছিল। তিনি কোনো বুড়ি গরিব মহিলা নন, বরং এই পুরো বিল্ডিংয়ের মালকিন ছিলেন। তার মনে হলো যেন তার সাথে কেউ কোনো অশ্লীল মজা করেছে। তার চোখ ভরে এলো। কি এখন সে শুধু একটি পরীক্ষা ছিল? বিক্রম তার বিষণ্ণতা এবং অনিশ্চয়তা বুঝতে পারল। বৈদেহী, আমি জানি যে আপনি বিভ্রান্ত। আমার মার কাজ করার তরিকা কিছুটা আলাদা। সে উঠে টেবিলের কাছে এসে বলল, তিনি আমাকে কাল রাতে সবকিছু বলেছেন। তিনি আমাকে বলেছেন যে আপনি আপনার সমস্ত সঞ্চয় ৭০০ তরফ একটি অপরিচিত গরিব মহিলার উপর খরচ করে দিয়েছিলেন। তিনি আমাকে বলেছেন যে যখন সব ধনী লোক তাকে ছোঁয়া থেকেও কুণ্ঠিত হচ্ছিল, তখন আপনি তার প্রাণ বাঁচিয়েছিলেন। বিক্রম গভীর শ্বাস নিল এবং বৈদেহীর চোখে দেখতে দেখতে বলল, বৈদেহী, আমার বাবা সবসময় বলতেন যে আমাদের এমন একজন মানুষ চাই যে মন থেকে পরিষ্কার। আমাকে মাফ করবেন, কিন্তু আমার মা আপনাকে কোনো সাধারণ চাকরি দিতে যাচ্ছেন না। বৈদেহী ভীত হয়ে জিজ্ঞাসা করল, তাহলে কি? আমি পুরো নিশ্চিত হয়ে গেছি যে আপনিই সেই মানুষ। তাই আমি আপনাকে একটি ইন্টার্নশিপ দিচ্ছি না। আমি আপনাকে আমার ব্যক্তিগত অফিসে একটি অ্যাসিস্ট্যান্টের পদে রাখছি, যেখানে আপনার কাজ শুধু কাগজপত্র সামলানো হবে না, বরং মানুষের সাথে মেলা এবং তাদের প্রয়োজনীয়তা বোঝা হবে। এই সেই কাজ যেটা আপনি আগে থেকেই খুব ভালোভাবে জানেন। বিক্রম হাত এগিয়ে দিল। বৈদেহী ধীরে ধীরে নিজের হাত বাড়াল। যেইমাত্র সে বিক্রমের হাত ছুল, তার মনে হল যে এখন সে সুধামা হাইটসের অসহায় মেয়ে আর নেই। সে তার নতুন জীবন পেয়েছিল। কিন্তু এখনও একটি শেষ কথা ছিল। বিক্রম বৈদেহীর সত্যি সম্পর্কে জানতে পেরেছিল। এখন বৈদেহীকে বিক্রমের সত্যি দেখতে হতো। সেও কি সেই সব ধনী ছেলেদের মতো অহংকারী ছিল? আমি জানি আপনি কি ভাবছেন। বিক্রম হঠাৎ নিজের টেবিল থেকে একটি পুরনো ছেঁড়া রেজিস্টার তুলতে তুলতে বলল, আমি শুধু স্যুট পরে ঘোরাফেরা করা কোনো মালিক নই। এটা আমার বাবার প্রথম অ্যাকাউন্টের রেজিস্টার, যখন তিনি একটি ছোট্ট দোকান চালাতেন।
আমি সবসময় এটা নিজের কাছে রাখি, যাতে মনে থাকে যে আমাদের সম্পদের সম্পর্ক আমাদের মাটির সাথে। বৈদেহীর চোখে জল এসে গেল। এটা অহংকার ছিল না, এটা সম্মান ছিল। এই সেই সরলতা ছিল যার খোঁজ গায়ত্রী করছিলেন। বিক্রম মেহরা সম্পদের চাকচিক্যেও মাটির সাথে যুক্ত ছিল। বিক্রমের কেবিন থেকে বাইরে বেরোনোর পর বৈদেহীর দুনিয়া চিরতরে বদলে গিয়েছিল। এখন সে মেহরা টাওয়ার্সের একজন প্রতিষ্ঠিত কর্মচারী ছিল। বিক্রম মেহরার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট। তার কাছে এখন শুধু চাকরি ছিল না, বরং সম্মান আর আত্মবিশ্বাসও ছিল। পরের কয়েক মাস বৈদেহীর জন্য কোনো জাদুকরী সফরের থেকে কম ছিল না। সে না শুধু নিজের কাজে নিপুণ প্রমাণিত হল, বরং সে তার নিজের দয়ালুতা এবং মাটির সাথে যুক্ত চিন্তা দিয়ে পুরো অফিসের উপর একটি গভীর প্রভাব ফেলল। যেখানে বাকি কর্মচারীরা ফাইল আর ডেটাতে জড়িয়ে থাকত, বৈদেহী সবসময় মানুষের সমস্যা সমাধান করার জন্য তৈরি থাকত। একদিন কোম্পানির ক্যান্টিনে কাজ করা একজন বয়স্ক মহিলা, যার নাম রতন ছিল, হঠাৎ অসুস্থ হয়ে যায়। সবাই তাকে বাড়ি যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু রতনের চিন্তা ছিল যে যদি সে ছুটি নেয় তাহলে তার দৈনিক মজুরি কাটা যাবে। বৈদেহী কাউকে কিছু না বলে রতনের শিফট নিজে সামলে নেয় এবং নিশ্চিত করে যে তার বেতনের অংশ যেন না কাটে। পরে যখন এই কথা গায়ত্রী মেহরা জানতে পারলেন, তখন তার চোখ ভরে এলো। এই মেয়েটি হিরে, গায়ত্রী বিক্রমকে বলেছিলেন। এ সেই কাঁচন থেকেও দামি যা আমরা সারা জীবন জমা করেছি। এর মধ্যে বিক্রম আর বৈদেহীর সম্পর্ক শুধু বস আর অ্যাসিস্ট্যান্টের ছিল না। বিক্রম বৈদেহীর সরলতাকে কাছ থেকে দেখেছিল। সে দেখত যে কিভাবে বৈদেহী বড় থেকে বড় প্রজেক্টকেও ততটাই নম্রতার সাথে সামলাত, যতটা নম্রতার সাথে সে একদিন রাস্তায় পড়ে থাকা একজন বুড়ি মহিলাকে, যে গায়ত্রী ছিল, সামলেছিল। তারা ঘণ্টার পর ঘণ্টা ব্যবসা, সমাজ আর জীবন সম্পর্কে কথা বলত। এক সন্ধ্যায় যখন মেহরা টাওয়ার্সের আলো কম হয়ে গিয়েছিল, বিক্রম আর বৈদেহী কাঁচের দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল। বিক্রম বৈদেহীর দিকে ঘুরে একটি ভীষণ গম্ভীর কিন্তু ভালোবাসা ভরা স্বরে জিজ্ঞাসা করল, বৈদেহী, যদি আমি তোমাকে একদিন বলি যে আমার সব টাকা, এই কোম্পানি, এই বিল্ডিং সব এক ঝটকায় শেষ হয়ে যায়, তাহলে কি তুমি তখনও আমার সাথে দাঁড়িয়ে থাকবে? বৈদেহী কোনো আশ্চর্য দেখায়নি। সে বিক্রমের হাত দুটো ধরে নিল। বিক্রম, একবার আমি আমার সঞ্চয় ৭০০ তরফ একটি অপরিচিতর প্রাণ বাঁচানোর জন্য খরচ করে দিয়েছিলাম, এটা জানা সত্ত্বেও যে আমার কাছে কাল খাওয়ার জন্য টাকা থাকবে না। আমার টাকার সাথে প্রেম নেই, আমার সেই মানুষটির সাথে প্রেম আছে যার সাথে আমি জীবন কাটাতে চাই। সে বলল, আর আমার মনে হয় সেই মানুষটি আপনি। আমাকে মেহরা সাম্রাজ্য চাই না, আমাকে শুধু বিক্রমকে চাই। বিক্রমের চেহারায় এমন একটি হাসি এলো যেটা বৈদেহী আগে কখনো দেখেনি। এটা জয়ের হাসি নয়, বরং শান্তি আর ভালোবাসার হাসি। ওদিকে সুধামা হাইটসে বৈদেহীর সৎমা রেখা এবং তার মেয়েরা স্তব্ধ ছিল। খবরের কাগজ এবং টিভিতে সব জায়গায় এই খবর ছাপা হয়েছিল। বিক্রম মেহরা, মেহরা ইন্ডাস্ট্রিজের উত্তরাধিকারী, নিজের নতুন বাগদত্তা ঘোষণা করেছেন। যেইমাত্র তারা ছবিটা দেখল, রেখা এবং তার মেয়েদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সেই ছবি আর কারণ নয়, বরং সেই বৈদেহীর ছিল, যাকে তারা রোজ আবর্জনা বলে ডাকত এবং যাকে সিঁড়ি দিয়ে আবর্জনা ফেলতে পাঠাত। এই তো সেই বৈদেহী যাকে আমরা আবর্জনা বলতাম, কিয়ারা স্তব্ধতায় বলল। রিয়া বলল, ওই ভিখারির জন্য ৭০০ টাকা খরচ করা আমাদের পরিচারিকা এখন মেহেরা সাম্রাজ্যের বউ হতে চলেছে। রেখা, যে সবসময় অহংকারে ভরা ছিল, আজ সোফায় বসে কাঁদছিল। সে বৈদেহীর সাফল্য দেখে জ্বলছিল না, বরং তার সেদিনের অনুতাপ হচ্ছিল যখন সে একজন গরিব বুড়ি মহিলাকে তার নিজের বিল্ডিংয়ের পাশে দাঁড়িয়ে থাকার জন্য ধমক দিয়েছিল এবং বৈদেহীকে অপমানিত করেছিল। রেখা ফুপিয়ে ফুপিয়ে নিজে নিজে বলল, আমরা কাঁচনের পূজা করলাম আর কাঁচকে লাথি মারলাম। আমার অহংকারী আমার সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। কিছু সপ্তাহ পর মেহেরা হাবেলিতে একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন হল। বৈদেহী সরল কিন্তু সুন্দর লাল শাড়ি পরেছিল। যখন গায়কী মেহেরা নিজের বৌমার হাত ধরে তাকে স্টেজে নিয়ে এলেন, তখন তিনি হেসে বৈদেহীকে বললেন, তোমার কাছে সেই সম্পদ আছে যা আমরা কখনো কিনতে পারতাম না, একটি সত্যি মন। তুমি শুধু বিক্রমের নয়, বরং এই পরিবারের রানী। বিক্রম বৈদেহীর কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, আপনি ঠিক আছেন? বৈদেহী ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, সে বলল। তার চোখ ভরে এলো। আমি ঠিকের থেকেও বেশি ভালো আছি। গায়ত্রী মেহরা, যিনি একবার আবর্জনা কোড়ানোরই নাটক করেছিলেন, এখন তার ছেলে আর বৌমার সাথে দাঁড়িয়েছিলেন। তার মন পুরোপুরি শান্ত ছিল। তিনি তার প্রয়াত স্বামীর সাথে করা প্রতিশ্রুতি পূর্ণ করেছিলেন। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে আসল সম্পদ কোনো কর্পোরেট সাম্রাজ্যে নয়, বরং মানুষত্ব আর দয়ালুতায় থাকে। এবং চরিত্রের আসল পরীক্ষা তখন হয় যখন কেউ আমাদের দেখছে না। তাই আমাদের সবসময় মানুষের হৃদয়ের সত্যতাকে তাদের সামাজিক স্তরের ওপরে রাখা উচিত, কারণ শেষে অহংকার সবসময় বিনম্রতার কাছে মাথা নত করে। বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? নিজের মতামত আমাদের কমেন্টে অবশ্যই জানান। যদি গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
আর হ্যাঁ, আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন নিজের প্রিয় গ্রাম বা শহরের নামও কমেন্টে অবশ্যই লিখুন। এমন আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল বা ট্রু বাংলা স্টোরিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের গল্পের সাথে।